একাদশ শ্রেণীতে আজকে আমরা যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে কি বললাম, যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে অঙ্কগুলো এসছে সেগুলো আমরা সমাধান করব। সেই সঙ্গে সঙ্গে কিছু অঙ্ক যেটা ইম্পর্টেন্ট কিন্তু প্রিভিয়াস ইয়ারে হয়তো আসেনি, সামনে আসতে পারে, সেই কথা ভেবেও কিছু এক্সট্রা অঙ্ক আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমে চলে যাই আমরা একের দাগে অঙ্ক। দেখো একের দাগে যে অঙ্কটা, আমি কিন্তু এটা বোর্ডে অলরেডি কোশ্চেনটা মার্ক করেছি। কি বলেছি না, 1 নম্বর দাগে কট -840 ডিগ্রি এর মান কত। আমরা কীভাবে করব, আমরা সবাই জানি যে যেটা কোশ্চেন থাকে যে কট -840 ডিগ্রি, তোমার প্রথম কাজ হবে এই নেগেটিভটাকে বাইরে বের করা। তাহলে নেগেটিভটা বাইরে বের করলে তাহলে এটা কত হচ্ছে, এইটা, তাহলে মাইনাস কটের বাইরে চলে যায়। এবার হয়ে যাওয়ার পর তোমাকে করতে হবে কি, এইটাকে 90 এর গুণিতক আকারে প্রকাশ করব। তাহলে এটাকে দেখো, এটাকে লেখা যায় যে 90 ডিগ্রি ইন্টু 10 -60 ডিগ্রি। ঠিক আছে, মানে 90 ইন্টু 10 মানে 900 থেকে 60 বাদ দিলে 840। তাহলে এবার আমরা বুঝবো কি না, মাইনাসটা এখানে আছে, মাইনাসটা আমরা প্রথমে লিখে দেব। এবার কটটা কি হবে বোঝার জন্য আমরা কি করব, যে এখানে 90-এর সঙ্গে যেটা গুণ আছে সেটা জোড় না বিজোড় সেটা খেয়াল করতে হবে। দেখো 90-এর সঙ্গে যেটা আমরা গুণ করেছি সেটা কিন্তু জোড়, তাহলে জোড় যদি হয় কট কিন্তু কট থাকে। আচ্ছা, এবার দ্বিতীয় কথা হলো এই যে অ্যাঙ্গেলটা 840 ডিগ্রি কোণ বা 90 ইন্টু 10 -60, এই যে কোণটা, এটা কোন কোয়াড্রেন্টে আছে, মানে কোন পাদে আছে। তোমরা আমরা সবাই জানি যে 90 ইন্টু 10 মানে 90-কে 10 বার ঘোরানো হয়েছে, তাহলে 4 বার ঘোরালে একই জায়গায় চলে আসি, তাহলে আবার 4 বার মানে 8 বারে একই জায়গায়, তাহলে এখানে 9, এখানে 10, এখানে এলাম 10 টাইম মানে এখানে, সেখান থেকে 60 বিয়োগ মানে আমরা ঢুকে গেলাম দ্বিতীয় পাদে। এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে দ্বিতীয় পাদে কট কি হয়, কট দ্বিতীয় পাদে কট কিন্তু ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তাই তো, ওখানে সাইন পজিটিভ হয়। তাহলে আবার একটা মাইনাস আসবে, কট কট থেকে যাবে, এটা তোমরা নিশ্চয়ই শিখে গেছো এত দিনে। তাহলে এইটা আমি পেলাম, তাই তো। কট কট কেন থাকলো, কারণ এটা 10টা জোড় বলে, তাই কট কট থেকে গেল। আর এখানে মাইনাসটা কেন এলো, কারণ যে কোণটা 840 ডিগ্রি সেটা দ্বিতীয় পাদে আছে বলে, 840 ডিগ্রি দ্বিতীয় পাদে আছে বলে ওটা ঋণাত্মক হয়েছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর কট 60-এর মান তোমার আসবে 1/√3। তাহলে এইটা হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে প্রথম অঙ্কটা আমরা শেষ করলাম। এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাব। তাহলে এবার পরের অঙ্কে চলে এলাম, 2-এর দাগে অঙ্ক। বলছে cos -665 ডিগ্রি সমান sin 35 ডিগ্রি, এটা সত্য না মিথ্যা। তাহলে আমরা শুরু করি। তাহলে cos -665 ডিগ্রি, তাই তো। তাহলে কসের ক্ষেত্রে ঋণাত্মক বাইরে যায় না, যায় না। কসের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বাইরে যায় না, তার মানে এটা cos 665 ডিগ্রি হয়ে গেল। তারপর কি করবে, cos এটাকে 90-এর গুণিতক আকারে প্রকাশ করতে হবে। বলো 90 ইন্টু কত হবে, 90 কত হবে, যদি আমি 6 দিই, 9 6 54, 9 7 63, 9 8 72, 8 72 করলাম, মাইনাস এটা বেশি হচ্ছে, 7 করি। তাহলে 90 ইন্টু 7, তাহলে 9 7 63 মানে 630 ডিগ্রি, আর উপরে আছে 665 ডিগ্রি, বিয়োগ করলে কত হচ্ছে, 5 হচ্ছে, 3 হচ্ছে 35, তাহলে এটা হচ্ছে প্লাস 35 ডিগ্রি। তাহলে এইভাবে আমি ভাঙলাম, কারণ 35টা তো পেতে হবে, কারণ 35 দিয়ে অ্যান্সার আছে যেহেতু, ওই জন্য 90 ইন্টু 7 করলাম। 8-এ করলে হবে না, 7-এ করতে হবে। 9 7 63, 630 আর 35 যোগ করলে 665 মিলে গেল। এবার আমরা কি করব না, এই যে অ্যাঙ্গেলটা এটা কোন পাদে আছে কি করে বুঝবো। 90 ইন্টু 7, 90-কে 7 বার রাউন্ড করতে হবে, তাই তো। 90-কে 7 বার রাউন্ড করতে হবে, মানে 4 বার রাউন্ড করলে যেই কে সেখানে,
তাহলে এই 5 এই 6 এই 7 7বার রাউন্ড করে 35 যোগ মানে চতুর্থ পাদে ব্যাপারটা এলো চতুর্থ পাদে। তা চতুর্থ পাদে কস কিন্তু ধনাত্মক হয়, তাই তো? কস কিন্তু চতুর্থ পাদে ধনাত্মক হয়, অল সাইন ট্যান কস, হ্যাঁ কস ধনাত্মক হয়। এবার যেহেতু এটা 7 তাহলে ধনাত্মক হয় মানে প্লাস দিয়ে দিলাম, চতুর্থ পদে ধনাত্মক হয় তাই ধনাত্মক চিহ্ন দিলাম। এবার কসটা হয়ে যাবে সাইন, কেন না 90 সঙ্গে 7 7 বীজের সংখ্যা, তাহলে কসটা হয়ে যাবে সাইন, আর 35 ডিগ্রি যেটা আছে সেটা তাহলে হবে প্লাস সাইন 35 ডিগ্রি, কিন্তু এখানে মাইনাস দিয়েছে, তাহলে এটা কী হবে? এটা মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো অঙ্ক আমরা কমপ্লিট করলাম। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে এলাম 3-এর দাগে। 3-এর দাগে অঙ্ক দেখো যেটা আছে সেটা হলো কোশেক -830 ডিগ্রি সমান সেক 20 ডিগ্রি, এটা সত্য না মিথ্যা 13 সালে এসছে। তাহলে তুমি কি করবে, যে কোশেক যেটা আছে না, যে কোশেক -830 ডিগ্রি এটা লিখলে, কোশেকের ক্ষেত্রে মাইনাস কিন্তু বাইরে চলে যায়, এটা আমরা জানি, তাহলে কোশেক বাইরে দিয়ে দিলাম হলো। এবার এটাকে ভেঙে নিতে হবে, কোশেক তো কোশেক থাকবে। এবার এটাকে ভাঙবো যে 90 ইন্টু 9 9 81 মানে 810, আর পড়ে থাকলো 20 ডিগ্রি, তাহলে এইভাবে আমরা কিন্তু ভেঙে নিলাম। ব্যাস, এবার মাইনাস তো মাইনাস থাকবে, ব্যাস আর কিছু দেব না। ওকে, এবার দেখব যে এই যে কোণটা, এই যে 830 কোণ যাকে ভেঙে আমি এটা পেয়েছি, সেটা কোন পাদে অবস্থিত, কোন পাদে অবস্থিত। দেখো 90 ইন্টু 9, আমরা 90 মানে 4 করলে কত হয়, 90 ইন্টু 4 করলে যেই সেই 4, এটা 5, এটা 6, এটা 7, এটা এটা 8 ইন্টু 9 ছিল না, তাহলে 8 হলে যেইকে সেই 9 মানে এখানে, তার সঙ্গে 20 যোগ মানে ঠিক কোথায় এলো, দ্বিতীয় পাদে এলো, তাই তো? 90 ইন্টু 8 মানে 2 রাউন্ড হয়ে এই লাইনের উপর থাকলো, সেখান থেকে আর এক ঘর যাওয়া মানে পুরো এইখানে চলে আসা, এবং সেখান থেকে আরও 20 যোগ হয়ে যাওয়া মানে অ্যাঙ্গেলটা চলে যাবে দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদে, তাই তো? এবার দ্বিতীয় পাদে কোশেক কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? আমরা জানি যে দ্বিতীয় পাদে সাইন বা কোশেক কিন্তু পজিটিভ হয়, তাহলে এবারে পজিটিভ চিহ্ন হয়ে গেল। আচ্ছা, এবার কোশেকটা কোশেক থাকবে নাকি সাইন হবে সেটা ডিপেন্ড করছে 9-এর উপর। 9টা যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে কোশেকটা মানে কোশেক থাকবে নাকি সেক হবে সেটা ডিপেন্ড করছে এই 9-এর উপর, এই সংখ্যাটার উপর। 9 যেহেতু বিজোড় সংখ্যা, সেই জন্য কোশেকটা কিন্তু হয়ে যাবে সেক, ঠিক আছে? আর এটা হয়ে যাবে 20 ডিগ্রি, ব্র্যাকেটে থাকবে, তাহলে প্লাস মাইনাস মাইনাস সেক 20 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা হলো না সত্য হলো? এটা কিন্তু মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3-এর দাগে অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা যাব 4-এর দাগে অঙ্কে। এবার 4-এর দাগে অঙ্কটা লিখলাম। 4-এর দাগে অঙ্ক কি বলছে, যদি tan 25 ডিগ্রি সমান a হয় তবে প্রমাণ করো যে এই জিনিসটার মান এইটা। এটা কত সালে এসছে? এটাও 2013 সালে এসছে, তাই তো? 2013 সালে এটাও এসছে। যাই হোক, এবার আমরা কি করব, এই লেফট হ্যান্ড সাইডটা লিখবো। লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আগে লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, নাও লিখতে পারো, তো লিখে দিয়েছি যেমন থাক। এবার যেটা আছে সেটা লেখো, tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি, তলায় হবে 1 প্লাস tan 155 ডিগ্রি আর tan 115 ডিগ্রি, এটা হবে, তাই তো? এবার আমরা কি করব, যে এটাকে ভাঙবো। tan 155 ডিগ্রিকে আমি লিখতে পারি 90 ইন্টু 2 মানে 180 মাইনাস 25 ডিগ্রি। আচ্ছা, tan 115 ডিগ্রিকে আমি লিখতে পারি যে 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 25 ডিগ্রি, সব 25 দিয়ে কিন্তু লিখতে হবে। কেন বলো তো? এটা কেন 90 ইন্টু 2 মাইনাস 65 তো করতে পারতাম, কিন্তু সেটা করলাম না। 90 ইন্টু কেন না, আমার লাস্টে 25টা প্রয়োজন, কারণ tan 25-এর মানটা দেওয়া আছে, সেটা আমরা ব্যবহার করব। আর 1 প্লাস একই রকমভাবে নিচেটাও ভেঙে নাও, যে 90 ইন্টু 2 মাইনাস 25 ডিগ্রি আর tan 115 যেটা উপরে ভেঙেছি সেটাই নিচে লিখে দেব, 90 ইন্টু 1 প্লাস 25 ডিগ্রি।
আচ্ছা, এবার দেখো এটা হয়ে যাবে, এটা 155 কোন পাদে আছে? অবশ্যই দ্বিতীয় পাদে আছে। দ্বিতীয় পাদে কিন্তু ট্যান কিন্তু ঋণাত্মক হয়, তাহলে মাইনাস দিলাম। এবার যেহেতু দুইটা জোড় সংখ্যা, ট্যান কিন্তু ট্যান থেকে যাবে আর 25 ডিগ্রি বসে যাবে। ঠিক আছে, এই যে 25 আগে মাইনাস, এটা কিন্তু মাইনাস প্লাসের উপর কোনো ডিপেন্ড করে না, কিন্তু এর জন্য কোনো মাইনাস বা প্লাস হয় না। তাহলে যার জন্য হয় সেটা হলো অ্যাঙ্গেলটা কোনটা কোন পাদে আছে তার উপর প্লাস মাইনাস ডিপেন্ড করে, আর এটা জোড় না বিজোড় সেটার উপর ডিপেন্ড করে কিছুটা। ব্যাস, এবার চলে এসো 90 ইন্টু 1 প্লাস 25 ডিগ্রি, এটা কোন পাদে আছে? 115 দ্বিতীয় পাদে আছে। তাহলে এই বাইরে মাইনাসটা আগে লিখে নিলাম। এটা দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে ট্যান ঋণাত্মক হয়, তাহলে একটা মাইনাস চলে আসবে। দ্বিতীয় পদে ট্যান কিন্তু ঋণাত্মক হয়, তাহলে মাইনাস চলে আসবে। আর যে ইন্টু 1, ওই জন্য ট্যানটা কট হয়ে যাবে, কট 25 ডিগ্রি, এটা একটা ব্যাকেট দিয়ে দিলাম। আর একই রকমভাবে নিচেও তাই হবে, যে এটা মাইনাস ট্যান 25 ডিগ্রি, এটা একটা, আর এইটা একটা মাইনাস কট 25 ডিগ্রি, যেটা একটু আগে পেয়েছি সেটাই লিখে দিলাম। আচ্ছা, তো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমি কট 25টাকে আগে লিখতে পারি, কট 25 ডিগ্রি মাইনাস ট্যান 25 ডিগ্রি। আর নিচে দেখতে পাচ্ছি 1 প্লাস ট্যান 25 ডিগ্রি ইন্টু কট 25 ডিগ্রি না লিখে 1/ট্যান 25 ডিগ্রি লিখলাম, তাই তো? পাশে জায়গা করে নিলাম, এখানে করে দিচ্ছি বাকি অঙ্কটা। এক মিনিট, নিচেটা দেখা যাচ্ছে না যেহেতু একটু। আচ্ছা, এবার এটা মান বসিয়ে দাও। কট 25 মানে 1/ট্যান 25 মানে 1/a। কট 25 ডিগ্রি মানে 1/ট্যান 25 ডিগ্রি মানে ট্যান 25 মান আবার a, তাহলে 1/a মাইনাস a। আর 1 প্লাস এটা কেটে যাবে, 1 প্লাস 1 2 হয়ে গেল। তাহলে উপরটা হবে 1 মাইনাস a স্কোয়ার আর নিচে 2a। এটা চলে এলো প্রমাণে, তাই তো? ঠিক আছে, এটা এই প্রমাণিত সমান রাইট হ্যান্ড সাইড। এবার এসে গেল কিছুই না, 155 আর 115কে ভাঙতে হবে 25 দিয়ে, ভাঙলে অঙ্কটা এসে যাবে। তাই এটা 13 সালে এসেছিল। এবার একটা 2018 সালে কোশ্চেন আমরা পেলাম, কি বলছে? প্রমাণ করো 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 3π/2 মাইনাস আলফা সাইন টু দি পাওয়ার 4 3π প্লাস আলফা, আবার মাইনাস 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 π/2 প্লাস আলফা প্লাস সাইন টু দি পাওয়ার 6 5π মাইনাস আলফা, এদের যোগফলটা বা একে মানে সরল করলে 1 পাওয়া যাবে। 2018 সালে এসছে। ঠিক আছে, চলো অঙ্কটা করা যেতে পারে। অঙ্কটা লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আগে টুকে নাও। কি আছে? 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 3π/2 মাইনাস আলফা সাইন টু দি পাওয়ার 4 3π প্লাস আলফা মাইনাস 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 π/2 আলফা সাইন টু দি পাওয়ার 6 5π মাইনাস আলফা। এটার সরল মান বের করতে হবে, সমান 3 বাইরে রাখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এবার এইটা আমরা সাইন এইটা কত হয় সেটা জানবো। তার জন্য প্রথম কাজ হবে যে ভিতরে যে অ্যাঙ্গেলটা সেটা কোন পাদে আছে। দেখো π/2 মানে 90, 3 ইন্টু 90 মানে তৃতীয় পাদের মাথায় শেষে, সেখান থেকে মাইনাস, তাহলে এটা তৃতীয় পাদেই আছে, তাই তো? তাহলে ব্যাপারটা এখানে ছবি এঁকে পাশে আমরা রাফ করতেই পারি যে 3 ইন্টু π/2 মানে 90, 3 ইন্টু π/2 1 2 3, সেখান থেকে আলফা মাইনাস, তার মানে এখানে ফিরে আসবে তৃতীয় পাদে। তৃতীয় পাদে কিন্তু সাইন কিন্তু ঋণাত্মক হয়, তাহলে মাইনাস দিলাম। আচ্ছা, 3 থাকার জন্য সাইনটা হয়ে যাচ্ছে কস আলফা, আর হোল টু দি পাওয়ার 4 যেটা এই পাওয়ারে ছিল সেটা পাওয়ারে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা প্রথম এটা পেলাম, তারপরে আবার প্লাস চিহ্ন দিলাম। এবার এখানে চলে আসো, 3π ইন্টু আলফা, 3π মানে 6 ইন্টু π/2, মানে এটাকে ভাঙলে 3π
প্লাস আলফা, তো আমি এখানে ভাঙছি 6 × π/2 প্লাস আলফা, এইভাবেও তোমরা ভাবতে পারো। তাহলে 6 × π/2 আলফা মানে অ্যাকচুয়ালি 3π প্লাস আলফা, মানে তুমি বুঝতেই পারছো যে 2π হলে 3π মানে এটা তৃতীয় পাদে। তাহলে 6 থাকার জন্য যেহেতু জোর, আচ্ছা তৃতীয় পদ থাকার জন্য কিন্তু সাইনটা কিন্তু মাইনাস হচ্ছে, তাই তো? তৃতীয় পদের সাইন কিন্তু ঋণাত্মক, তাই আগে মাইনাস দিয়ে দিই। এবার সাইনটা সাইন থাকবে না কস হবে, যেহেতু 6টা জোর সংখ্যা, তাহলে সাইনটা কিন্তু সাইন থেকে যাচ্ছে আলফা, আর পুরোটা ব্র্যাকেট দেবো আর পাওয়ারটা 4 লিখব, গেল -2 এখানে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ যে এটা দ্বিতীয় পাদে কিন্তু সাইন ধনাত্মক হয়, তাহলে প্লাস থাকলো। যেহেতু π/2 × 1 সাইনটা কস হয়ে যাবে, কস আলফা প্লাস কস আলফা হোল টু দি পাওয়ার 6 প্লাস, এবার সাইনের ক্ষেত্রে কী হবে, 5 × π, 5π মানে 2π 4π π দ্বিতীয় পাদ, তাই তো? 5π মাইনাস আলফা মানে তোমার 2π 4π 5π মাইনাস আলফা, তো এটা দ্বিতীয় পাদেই হবে, ঠিক আছে? দ্বিতীয় পাদে সাইন কিন্তু ধনাত্মক, তাহলে প্লাস হবে। আচ্ছা সাইনটা কিন্তু সাইন থেকে যাবে, আর আলফা হোল টু দি পাওয়ার 6, তাহলে আমরা ফাইনালি এটা পেলাম। তাহলে একটু সিম্পলিফাই করে নিই, 3 × এইটা হবে তোমার cos 4 আলফা প্লাস সাইন 4 আলফা -2 × এইটা হবে তোমার cos 6 আলফা সাইন 6 আলফা। আমি ফাইনালি এখন ছোট্ট লাইন পেলাম। এখন অঙ্ক শেষ হয়নি, এবার আমি কি করব, এটাকে সূত্রে ভাঙবো। 3 এটা cos স্কোয়ার তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার রূপে ভেবে আমি এই সূত্রটা এখানে ব্যবহার করব। একই রকমভাবে ওখানেও তাই, 2 × এটা কিউবের সূত্র, মানে cos স্কোয়ার তার হোল কিউব সাইন স্কোয়ার তার হোল কিউব, অর্থাৎ কিউবের সূত্রতে ভাঙবো। তাহলে কী হবে, একবার হবে a + b a কিউ + b কিউ a + b হোল কিউব -3ab a + b, এটা ফর্মুলা আমরা জানি। তাহলে a + b হোল কিউব -3ab a + b। আচ্ছা 3 × দেখো এটা 1 হয়ে যায়, তাহলে 1 বসালাম, -2 cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা, ফাইনালি এটা পেলাম। -2 × এটা 1 হয়ে যায়, 1 -3 cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা × 1, আর লিখলাম না, কেন এটা যোগফল 1 সেটা লিখলাম না। এবার গুণ করে দাও, 3 তাহলে আমার রাইট হ্যান্ড সাইড এসে গেল। তো এটাই চেয়েছিল, প্রমাণিত হয়ে গেল। অনেক সময় এটাকে এভাবে 1 না প্রমাণ করতে দিয়ে বলে যে এক্স নিরপেক্ষ বা আলফা নিরপেক্ষ দেখাও, তারপরে এটাই আলফা নিরপেক্ষ, উত্তরে আলফা নেই যেহেতু। তাহলে আমরা 5 দাগে অঙ্কটা কমপ্লিট করতে পারলাম। এবার আমরা পরের অঙ্কে চলে এলাম, 6 দাগে অঙ্ক। দেখো 6 দাগে অঙ্ক কি আছে না, cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8 এর মান নির্ণয় করো। সব cos দিয়ে আছে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা টুকে নেব, cos স্কোয়ার π/8
cos স্কয়ার 3π/8 তারপরে আছে তোমার cos স্কয়ার 5π/8 তারপরে আছে তোমার cos স্কয়ার 7π/8 এটা আছে তো। এবার আমরা লাস্ট দুটোকে ভাঙবো, ঠিক আছে। প্রথম দুটোকে আমি একই রাখি, আচ্ছা লাস্ট দুটোকে ভাঙলে cos স্কয়ার আমি ভাঙবো পাই মাইনাস 3π/8 পাই মাইনাস 3π/8 দেখো বিয়োগ করলে 8π থেকে 3π/5π/8 হয়। আবার এটা লিখবো cos স্কয়ার পাই মাইনাস π/8। এইভাবে আমরা ব্যাপারটাকে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর এটা কি আসছে যে cos স্কয়ার π/8, এটা আসছে cos স্কয়ার 3π/8, এইটা আসছে কোন পাদে আছে দেখো পাই মাইনাস মানে দ্বিতীয় পাদে cos ঋণাত্মক হয় মাইনাস cos 3π/8 তার কিন্তু হোল স্কয়ার। আবার এখানেও কি হবে না এটাও সে দ্বিতীয় পাদে cos ঋণাত্মক হয় আর পাই মানে তো 2 × π/2 2 জোড়, তাই cos কিন্তু cos রেখে থেকে যাচ্ছে, এটা হোল স্কয়ার হলো। তাহলে এটা পেলাম। তাহলে একটু দেখে নিচ্ছি যে π/8 এটা cos স্কয়ার 3π/8, এটা স্কয়ার উঠে cos স্কয়ার 3π/8 আর এটা cos স্কয়ার π/8। তাহলে দুই জায়গায় cos স্কয়ার π/8 যোগ হলে 2 × cos স্কয়ার π/8 আর 2 × cos স্কয়ার 3π/8 এইটা আছে তো। আচ্ছা তাহলে 2টা কমন নিয়ে নাও, তাহলে এটা আসবে cos স্কয়ার π/8 আর এটা আসবে cos স্কয়ার 3π/8। 2 বাইরে আছে থাক, cos স্কয়ার π/8 প্লাস এবার এইটাকে আমরা সূত্রে দিয়ে দেব, ঠিক আছে। কিভাবে না cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার π/2 মাইনাস 3π/8 এটা কিন্তু লেখা যায়। আমি cosটাকে সাইনে নিয়ে যাচ্ছি জোর করে, ঠিক আছে। cosটাকে আমি কিন্তু সাইনে নিয়ে যাচ্ছি। তাহলে ব্যাপারটা এসে গেল। এবার আমি কি করব 2π/8, তাহলে এটা দেখো বিয়োগ করে দেখো কত আসছে sin স্কয়ার মানে এখান থেকে এটা আমি কি সূত্র দিলাম পূরক কোণের সূত্র দিলাম। cos স্কয়ার 3π/8 মানে sin স্কয়ার π/2 মাইনাস 3π/8 লেখা যায়। বা আরেকটা কাজ করো, তোমার যদি এটা অসুবিধা হয় তাহলে তোমরা মনে এটা করো, এটা তোমার সুবিধা হবে যে হ্যাঁ এটা সুবিধা হবে। cos স্কয়ার এইটা করো মানে cos স্কয়ার থাকলো এটা বেস্ট হবে। cos স্কয়ার থাকলো 3π/8 কে তুমি লেখো π/2 মাইনাস π/8, এটা বিয়োগ করলে কিন্তু 3π/8ই হয়, তাই তো নাকি 4π এটা 2 মানে 8 লসাগু, তাহলে 4π মাইনাস এক মিনিট, হ্যাঁ 4π মাইনাস π 3π/8 এটা ঠিকই তো আছে। ওকে তাহলে এটা লেখা যায়, তাহলে এটা হয়ে যাবে তোমার, হ্যাঁ এটা হয়ে যাবে cos স্কয়ার π/2 মাইনাস π/8, এটা হয়ে যাবে দেখবে sin স্কয়ার π/8। এটা ফাইনালি এসে গেল। আর এই দুটোর যোগফল 1 হয়, তাহলে 2 × 1 সেটা হয়ে গেল 2 অ্যান্সার, ঠিক আছে। তাহলে 2 × 1 হয়ে গেল 2, এটা হলো তোমার অ্যান্সার। ওকে আচ্ছা এবার আমরা 7 অঙ্কে চলে এলাম। 7 দেখো tan 17 ডিগ্রির মানটা দেওয়া আছে আর এর মানটা বের করতে বলেছে। তো এইটা আমরা আগে প্রথম 2 কে নিই, যে tan 163
মাইনাস tan 107 বাই 1 প্লাস tan 163 tan 107 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এই ধরনের অঙ্ক আগে একটা এসেছিল, আমরা জানি যে এটাকে 17 দিয়ে ভাঙতে হবে। তার মানে tan 90 ইন্টু 2 180 মাইনাস 17 ডিগ্রি, এটা ভাঙলাম। tan এটাকে ভাঙবো 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 17 ডিগ্রি, এভাবে ভাঙলাম। একই রকমভাবে নিচেরগুলো লিখে দিলাম। tan 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 17 ডিগ্রি, tan 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 17 ডিগ্রি। তাহলে এটা লিখে দিলাম। এবার দেখো tan এটা কোন পাদে আছে, দ্বিতীয় পদে tan ঋণাত্মক হয়, তোমরা জানো। মাইনাস এটা কোন পাদে আছে, এটাও দ্বিতীয় পাদে, tan ঋণাত্মক হয়। ট্যানটা কট হয়ে যাবে, যেহেতু এটা 1 আছে, কট 17 ডিগ্রি, এটা ব্র্যাকেট দিলাম। 1 প্লাস একই রকমভাবে মাইনাস tan, আচ্ছা এটা ব্র্যাকেট দিয়ে রাখছি, ঠিক আছে। তাহলে মাইনাস tan 17 ডিগ্রি, এটা একটা ব্র্যাকেট, আর মাইনাস কট 17 ডিগ্রি, এটা একটা ব্র্যাকেট। আচ্ছা এবার আমরা যেহেতু tan 17 মান জানি, তো এটা ঘুরিয়ে লিখি। মাইনাসের মাসে প্লাস হচ্ছে, কট 17 ডিগ্রিকে আগে লিখছি, আর মাইনাস tan 17কে পরে লিখছি, আর 1 প্লাস tan 17 ডিগ্রি আর কট 17 ডিগ্রি। এবার tan 17 ডিগ্রি মান জানি x, তাহলে কট 17 ডিগ্রি মান 1/x হবে, এটা শুধু x হবে। কট 17 মানে কি 1/tan 17, 1/x, আর এটা শুধু x, আর 1 প্লাস এটা তো কাটাকাটি হয়ে 1 হবে, বুঝতেই পারছো। তাহলে এটা বিয়োগ করলে হবে 1 মাইনাস x স্কোয়ার, আর x নিচে নামবে 2x, অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা বেরোবে, ঠিক আছে। তাহলে এটা মান বেরোলো কত, 1 মাইনাস x স্কোয়ার বাই 2x। ওকে, আচ্ছা এবার আমরা চলে এলাম 8-এর দাগে অঙ্কে। এটা কিন্তু সালে আসেনি, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে, তাই আমরা এটা করে নেব, ঠিক আছে। তাহলে এখন আমরা 8-এর দাগে অঙ্কটা করব। 8-এর দাগে অঙ্কটা কি আছে না, n এর মান পূর্ণ সংখ্যা হলে, যে কোনো পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো sin n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6 ইকুয়াল টু হাফ। দেখো n যখন পূর্ণ সংখ্যা হয় না, n এর মান কিন্তু দু রকম হতে পারে, একটা হলো যুগ্ম পূর্ণ সংখ্যা, একটা হলো অযুগ্ম পূর্ণ সংখ্যা, দু রকম হতে পারে। তাহলে আমরা ধরি n যুগ্ম পূর্ণ সংখ্যা, আমি n কে যুগ্ম পূর্ণ সংখ্যা ধরে নিলাম, অর্থাৎ n ইকুয়াল টু 2m আমি ধরে নিলাম। কারণ m এর মান যাই হোক না কেন, তার সঙ্গে 2 গুণ হয়ে যায় মানে সেটা কিন্তু যুগ্ম হয়ে যায়, তাই n কে তখন 2m রূপে প্রকাশ করা যায়, যেখানে m কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা, m বিলংস টু z, m কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা। অতএব এবার যে অঙ্কটা ছিল সেটা টুকে নাও, যে sin n পাই -1 হোল টু পাওয়ার n পাই বাই 6, এটা ছিল আমার অঙ্কে। তাহলে সেটা কি পাবো না, sin n এর জায়গায় n এর মান যেটা আমরা ধরেছি 2m বসিয়ে দাও, আচ্ছা -1 হোল টু দি পাওয়ার 2m বসিয়ে দাও, আর পাই বাই 6 বসিয়ে দাও। তাতে করে কি পাবে, sin থাকলো, আচ্ছা এইটা 2m পাই, এইটা -1 এর মাথায় যেহেতু যুগ্ম সংখ্যা ওটা প্লাস হয়ে যায়, ওকে। এবার যেটা করতে হবে, m এর মান মনে মনে 1 2 করে তুমি ভাবতে থাকো। যখন তুমি m এর মান 1 ভাববে না, তখন এটা 1 বসালে কত পাচ্ছ, 2 পাই। তাহলে 2 পাই প্লাস পাই বাই 6, সেটা কিন্তু প্রথম পাদেই থাকছে। 2 পাই মানে 360 ডিগ্রি না, তাহলে 360 এর সঙ্গে সামথিং যোগ হচ্ছে, মানে ওটা প্রথম পাদে থাকছে।
তাহলে এম এর মান যখন 1 ধরছো সেটা প্রথম পদে থাকছে, এম এর মান যখন 2 ধরছো 2 সেটাও কিন্তু প্রথম পদে থাকছে, এম এর মান যখন তুমি 3 ধরছো মানে 6 পাই প্লাস সামথিং সেটাও কিন্তু প্রথম পদে থাকছে। অর্থাৎ এম এর মান যাই হোক না কেন এই কোণটা সবসময় প্রথম পদেই থাকে। তাহলে প্রথম পদে সাইন কি হয়? প্লাস হয়, সবাই প্লাস হয়, তাহলে সাইনও প্লাস হয়। আচ্ছা, এবার সাইনটা সাইন থাকবে না চেঞ্জ হবে সেটা বোঝার জন্য দেখতে হবে যে π/2 করলে সামনে 4 আসে, তাই তো 4m π/2 রূপে লেখা যায় তো, তাহলে π/2 এর সঙ্গে 4 গুণ হবে এটাকে ভাঙলে, তাহলে 4 যেহেতু যুগ্ম সংখ্যা তাহলে কিন্তু সাইনটা সাইন থেকে যাচ্ছে, তাহলে এখানে সাইন π/6, ঠিক আছে। এখানে π2 যুগ্ম এটা ধরবে না কিন্তু, এটা π/2 রূপে আগে সাজাবে, এখানে π/2 করা মানে এখানে 4 হয়ে যাওয়া, 4 যুগ্ম তাই সাইন সাইন থেকে গেল, আর সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রি মানেটা হাফ। তাহলে আমরা n যখন যুগ্ম পূর্ণ সংখ্যা তখন কিন্তু আমরা হাফ পেয়ে যাচ্ছি। আবার ধরি n অযুগ্ম পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমি ধরে নিই n সমান 2m প্লাস 1, যেখানে mটা কিন্তু বিলংস টু z, ঠিক আছে। আচ্ছা, এখানে পূর্ণ সংখ্যা কেন বলছি? অখণ্ড সংখ্যা, আমার মনে হয় কোশ্চেনটা একটু এটা পূর্ণ সংখ্যা না হয় অখণ্ড সংখ্যা করে নেওয়া ভালো। অখণ্ড সংখ্যা, n এর মান অখণ্ড সংখ্যা হলে তাহলে এখানে n যুগ্ম অখণ্ড সংখ্যা লিখে নাও, আর সব ঠিক আছে, এখানে অযুগ্ম অখণ্ড সংখ্যা লিখে নাও, আর সব ঠিক আছে, ঠিক আছে। অতএব এবার মানটা বসিয়ে দাও, ধরো সাইন n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/6 এটা ছিল তো, মানটা বসিয়ে দাও, সাইন থাকলো n এর জায়গায় 2m প্লাস 1 ইন্টু পাই এইভাবে থাক, আর এটা বিজোড় যেহেতু nটা -1 হোল টু দি পাওয়ার 2m প্লাস 1 আর π/6, তাহলে সাইন থাকলো। আচ্ছা, এটাকে আমি 2m প্লাস 1 ইন্টু পাই যেভাবে আছে সেভাবে থাক, আর এটা জানো তো মাইনাস হয়ে যাবে π/6 এইভাবে থাক। আচ্ছা, এবার আমি দেখব যে এই অ্যাঙ্গেলটা, এই যে টোটাল অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্ট মানে কোন পাদে আছে। তুমি m এর মান 1 ধরো, m এর মান যখন 1 ধরছো তাহলে 2 একে 3 3 পাই, এবার তুমি ভাবো 3 পাই কোন পাদে আছে। 3 পাই মানে এটা 1 পাই, এটা 2 পাই, 3 পাই মানে এখানে তার থেকে π/6 বিয়োগ মানে দ্বিতীয় পাদে চলে যাচ্ছে। আচ্ছা, m এর মান 1 ছেড়ে এবার 2 ধরো, এর মান যদি 2 ধরো তাহলে এটা 2 2 4, 4 একে 5, 5 পাই মানে কত সেই দেখো 1 2 3 4 5 পাই মাইনাস মানে সেই দ্বিতীয় পদেই থাকে, অর্থাৎ m এর মান তুমি 1 ধরো 2 ধরো 3 ধরো যাই ধরো না কেন ওটা দেখবে টোটাল অ্যাঙ্গেলটা সেই দ্বিতীয় পদেই থাকবে, আর দ্বিতীয় পদে সাইন কিন্তু ধনাত্মক হয় তাই ধনাত্মক চিহ্ন দিয়ে দিলাম। এবার সাইনটা সাইন থাকবে না কস হবে, যেহেতু এখানে পাই তাহলে এখানে যদি আমি জোর করে π/2 করি তাহলে এটা 2 গুণ হবে, আর সামনে একটা 2 গুণ হয়ে যায় মানে ওটা কিন্তু জোড় সংখ্যা হিসাবে ট্রিট হবে, আর জোড় সংখ্যা মানে সাইনটা কিন্তু সাইন থাকবে, ঠিক আছে। তাহলে এটা পেলাম, তাহলে এটার মানে কিন্তু 1/2ই হয়, তাই দু ক্ষেত্রে কিন্তু 1/2ই পেলাম, তাই তো।
দু ক্ষেত্রে আমি কিন্তু 1/2 পেলাম। এবার আমি লিখে দেবো অতএব সাইন, এবার দুটো রুলকে একত্রে করে দেবো, সমান হাফ ফর অল এন, সমস্ত এন এর জন্য। তাহলে লাস্টে লিখে নেব যে অতএব এইটা সমান হাফ সমস্ত এন এর জন্য। ঠিক আছে, তাহলে এই হলো একটা অঙ্ক, 8 দাগের অঙ্ক। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, পরের অঙ্কে চলে এলাম। দেখতেই পাচ্ছ 2 sin স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান নির্ণয় কর। এর লঘিষ্ঠ মান কীভাবে নির্ণয় করব আমরা? না, প্রথমে আমরা 2 sin স্কয়ার থিটা লিখলাম আর 2 cos স্কয়ার থিটা লিখলাম। এবার অনেক রকমভাবে করা যায়, আমার মনে হয় এটাই একটু সহজ লাগতে পারে তোমাদের কাছে। এটা লেখা যায়, এটা লেখা যায় লসাগু হবে আর 2 হবে, 2কে আমি √2 স্কয়ার হিসেবে ভাবতে পারি। ঠিক আছে, তারপর আমি কি করব, নিচটা যা আছে তাই থাক, উপরটা 2 sin স্কয়ার থিটা মানে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab এইটা আমি সূত্রে ভাঙলাম, মানে a মাইনাস বির হোল স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস বির হোল স্কয়ার প্লাস 2ab সূত্রে ভেঙে দিলাম। এবার আমি কি করব, যেহেতু লঘিষ্ঠ মান চেয়েছে এবং এইটা দেখো একটা পূর্ণবর্গ রাশি, এর সব থেকে লঘিষ্ঠ মান, যেহেতু 2 sin স্কয়ার থিটা মাইনাস √2 হোল স্কয়ার এর লঘিষ্ঠ, যেহেতু এর লঘিষ্ঠ মান 0, তাই তো, কারণ এটা স্কয়ার, তো স্কয়ারের লঘিষ্ঠ মান সবসময় 0 হয়, 0 থেকে তার কম হতে পারে না, স্কয়ার আছে যেহেতু 0, সেটা কেন বসিয়ে দাও। তাহলে 0 প্লাস 2 ইন্টু 2 sin স্কয়ার থিটা √2 বাই 2 sin স্কয়ার থিটা, এটা কেটে যাবে 2√2, এইটা তোমার লঘিষ্ঠ মান 2√2। অতএব লাস্টে লিখে নেবে অতএব নির্ণেয় লঘিষ্ঠ মান নির্ণয় লঘিষ্ঠ মান 2√2। ঠিক আছে, তাহলে এই হলো তোমার 9 দাগের অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কে চলে এলাম, 10 দাগে মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এটার মান নির্ণয় করতে হবে। প্রথমে আমি অঙ্কটা নয় লিখে নিচ্ছি, sin স্কয়ার 1 ডিগ্রি, sin স্কয়ার 3 ডিগ্রি, sin স্কয়ার 5 ডিগ্রি, লাস্টে আছে sin স্কয়ার 85 ডিগ্রি, sin স্কয়ার 87 ডিগ্রি, sin স্কয়ার 89 ডিগ্রি, তাই তো। এবার এটা sin স্কয়ার 1 ডিগ্রি, sin স্কয়ার 3 ডিগ্রি আর sin স্কয়ার 5 ডিগ্রি থাকলো, স্কয়ারগুলো লিখিনি, হলো, তাই তো। এইভাবে চলতে চলতে এক সময় আসবে sin স্কয়ার 43 ডিগ্রি, তারপরে আসবে sin স্কয়ার 45 ডিগ্রি, তারপরে আসবে sin স্কয়ার 47 ডিগ্রি। এগুলো আমাদের প্রয়োজন, তাই আমরা নিচ্ছি। দেখো 1, তারপরে 2 গ্যাপ 3, মানে বিজোড় সংখ্যাগুলো তো এরকম করতে করতে 43, 45, 47 এরা আসবে, তারপর আবার ডট ডট করে আমি দিয়ে দিয়েছি, আর লাস্টে 3টে আমি লিখছি, 85 ডিগ্রি, 87 ডিগ্রি, 89 ডিগ্রি। ঠিক আছে, শুধু মাঝখানে আমি 3টে পদ লিখেছি, নাহলে ফার্স্ট আর লাস্ট তার যা দেওয়া ছিল তাই আছে, শুধু মাঝখানে 3টি পদ আমি লিখেছি। এবার
প্রথম তিনটে যা আছে তাই লেখো, সাইন স্কোয়ার 1 ডিগ্রি। সাইন স্কোয়ার 1 ডিগ্রির সঙ্গে আমি লাস্টে যেটা সাইন স্কোয়ার 89 ডিগ্রি সেটাকে আমি পাশাপাশি লিখতে চাই, কারণ আছে আমি পরে বলছি। এবার সাইন স্কোয়ার 3 ডিগ্রি তার সঙ্গে 87টা আমি লিখতে চাই, মানে এই দিক থেকে সেকেন্ড, ওই দিক থেকে সেকেন্ড, প্রথম দিক থেকে সেকেন্ড আর শেষের দিক থেকে সেকেন্ড, এরা পাশাপাশি থাকবে। তাহলে এইভাবে চলতে শুরু করবে। তাহলে এক সময় আমি পাবো সাইন স্কোয়ার 43 ডিগ্রি আর সাইন স্কোয়ার 47 ডিগ্রি পাশাপাশি থাকবে, আর সাইন স্কোয়ার 45 ডিগ্রি কারোর সঙ্গে পেয়ার হবে না, জোড়া হবে না, একা একা থাকবে। ঠিক আছে, এবার এখানে দেখো কি হচ্ছে, আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার 89 মানে ওটা কিন্তু কস স্কোয়ার 1 ডিগ্রি পূরক কোণের সূত্র অনুসারে। তাহলে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি মানে ওটা কস স্কোয়ার 1 ডিগ্রি, তাই তো? এটা আমরা জানি পূরক কোণের সূত্র। প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি, এটা হয়ে যাবে কস স্কোয়ার 3 ডিগ্রি। সাইন স্কোয়ার 5 ডিগ্রি, এটা হয়ে যাবে কস স্কোয়ার 5 ডিগ্রি। এইভাবে চলতে থাকবে, চলতে চলতে এক সময় গিয়ে আসবে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি। এটা 90 থেকে 47 বাদ দিলে তোমার 43ই হয়। আর সাইন স্কোয়ার 45 ডিগ্রি মান 1/√2, যেটা আমরা জানি তার স্কোয়ার বসিয়ে দাও। সাইন 45 ডিগ্রি মান আমরা জানি, মান বসিয়ে দিয়েছি। দেখো এইটার যোগফল 1 হয়, এই পেয়ারটার যোগফল 1 হয়, এই পেয়ারটার যোগফল 1 হয়, এরকম করে এই পেয়ারটার যোগফলও কিন্তু 1 হয়। কিন্তু ঘটনা হলো এখানে কতগুলো 1 থাকবে, কতগুলো 1 থাকবে ভেবে দেখো। টোটাল পথ কিন্তু 90-এর মধ্যে আমি বিজোড়গুলো কিন্তু নিয়েছি, জোড়গুলো কিন্তু নেইনি। তাহলে আমি কিন্তু মোট তাহলে 45টা পদ আমি কিন্তু লিখেছি। 90 তার অর্ধেক 45টা মতো পদ আমি লিখেছি। তার মধ্যে জোড়ায় জোড়া হয়ে গেছে, 45 ডিগ্রিটা কারোর সঙ্গে জোড়া গঠন করেনি, সাইন 45টা আলাদা। তাহলে একটা পদ বাদ দিলে তাহলে পড়ে থাকে 44টা। 44টাকে আবার জোড়ায় জোড়াই করেছি, তার মানে প্রতি জোড়ায় দুটো করে আছে, তার মানে এরকম কতগুলো জোড়া হয়েছে? 22টা। কারণ মোট 45টা পদ, তার মধ্যে একটা পদ এইটা, তাহলে বাকি থাকলো 44টা পদ। প্রত্যেক জোড়াতে দুটো করে আছে, তাহলে এরকম কতগুলো জোড়া? 22টি জোড়া। তাহলে 22টি জোড়া যখন আমি লিখিনি সব কটা জোড়া, আমি এখানে একটা, দুটো, তিনটে, চারটে জোড়া লিখেছি, তাহলে 22টা জোড়া যখন তুমি যোগ করবে 22খানা 1 হবে। তাহলে এখানে লিখে দেবো ব্র্যাকেটে 22টি। তাহলে 1 + 1 + 1 প্লাস এরকম করে 1, 22টি। আর এটা তোমার 1/2 হবে, তাই তো? এটা 1/2 হবে। তাহলে 22টা 1 যোগ করলে 22 আর হাফ, সব মিলিয়ে হলো 22 পূর্ণ 1/2। এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে 10-এর দাগে অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক। তাহলে 10-এর দাগে অঙ্কটা আমাদের হয়ে গেলে এবার আমরা পরের অঙ্কে চলে যাব। এবার আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি। দেখো 11-12 দুটো অঙ্ক তোমাদেরকে নিজেকে করতে হবে, ঠিক আছে? আমি একটু বলে দিচ্ছি, কারণ এই দুটো টাইপ কিন্তু আগে হয়েছে, সেই জন্য 11-12 এটা আমাদের শেষ অঙ্ক, এবং এই দুটো অঙ্ক নিজেদের করে নিতে হবে। ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তাহলে 11 দাগের অঙ্কটা আমি বলবো, 11 দাগের অঙ্কটা তোমাদের এটা মিলবে 5-এর দাগের অঙ্কের মতো। তাহলে সেম অ্যাজ 5, 5-এর দাগের অঙ্কের মতো পুরো সেম হবে, ঠিক আছে? সেম অ্যাজ 5, 5-এর মতো করতে হবে। আর এই অঙ্কটা সেম অ্যাজ, আমি এরকম দুটো অঙ্ক করেছি, একটা 4 করেছি আর একটা 7, 4 আর 7, পুরো 4 আর 7-এর মতো হবে, ঠিক আছে? এবার আমি বলে দিই কী হবে। ব্যাপারটা হলো যে প্রথম অঙ্ক আছে, এটা বলেছি যে থিটার উপর নির্ভর করে না, মানে অ্যান্সারে থিটা থাকবে না। তোমাদের কাজ হবে এই যে 2π - θ এটা কোন পাদে আছে সেটা দেখে
এটাকে সূক্ষ্ম কোণে নিয়ে যাওয়া, মানে 2পাইটাকে তাড়িয়ে দেওয়া, 3π/2টাকে তাড়িয়ে দেওয়া, সব থিটা দিয়ে আসবে, এটা আসবে এটা আসবে সব থিটা দিয়ে আসবে। তবে কাটাকাটি হবে, করে দেখবে যে থিটা সব বাদ হয়ে থিটা নিরপেক্ষটা রাশি তোমরা সহজেই পেয়ে যাবে। আর এটা কি tan 15 ডিগ্রি মান দেওয়া আছে এইটা, ব্যাস। এবার এইগুলো সব 15 ডিগ্রিতে আনতে হবে, মানে এইটা যেমন দেখতে পাচ্ছি যেটা হয়তো একটু বেশি আসছে, এটা 90 × 12 - 15 মনে হচ্ছে, এরকম করে সব 15তে নিয়ে যাবে, দিয়ে তাদের মান বসিয়ে দেবে, সেম অ্যাজ 4 and 7। তাহলে আজকের মতো অঙ্ক এই চ্যাপ্টারে যে যে অঙ্ক ইম্পর্টেন্ট বলে আমি মনে করেছিলাম সেগুলো সবই করা হলো, ঠিক আছে। তোমরা আজ যে দুটো অঙ্ক করলাম না 11 12, সেটা তোমরা নিজেরা করে নেবে। ওকে, বাই।